আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নিশ্চিতভাবেই আইনি এবং সাংবিধানিক সুরক্ষা বিএনপি দিতে চায়। কিন্তু তার মানে এই নয় যে বিএনপি হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী অপরাধীদেরকে আইনি সুরক্ষা এবং সাংবিধানিক সুরক্ষা দেবে। এখন কারা যে জুলাই আন্দোলনকারী আর কারা যে অপরাধী, খুনি, অগ্নিসংযোগকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী, এই বিষয়টি আলাদা করবার জন্যে বিএনপি সরকার খুব শিগগিরই পুলিশ হত্যার বিচার এবং তদন্ত শুরু করবে। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তারপর প্রায় কয়েকদিন ধরে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর বিচার হবে কিনা তা নিয়ে বিএনপির এক এক মন্ত্রী, মানে খুবই শীর্ষস্থানীয় সিনিয়র মন্ত্রীরা এক একজন যে এক এক কথা বলছেন কিংবা এক এক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন এক এক সময়, তার কারণ হচ্ছে বিএনপির এই নবনির্বাচিত সরকার খুব ভালো করে জানে যে পুলিশ হত্যার বিচার নিয়ে তারা যে প্রত্যাশা, আতঙ্ক, কনফিউশন, দ্বিধা, দ্বন্দ্ব যা তৈরি করতে পেরেছে, সেটাই এই মুহূর্তে তাদের সরকার ক্ষমতায় আসার পর যে একটা আপাত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অনুভূত হচ্ছে, মানে মবের রাজত্ব একরকমের নিয়ন্ত্রণে এসে পড়েছে বলে মাঝে মাঝেই আসা যাচ্ছে, এই পরিস্থিতিটা যে সৃষ্টি হয়েছে তার পেছনে ওই পুলিশ হত্যার বিচার প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএনপি তাই খুব পরিষ্কার করে জানে যে পুলিশ হত্যার বিচার নিয়ে তার দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, যে নাটকটা একেবারে সাম্প্রতিক অনুষ্ঠিত হলো সংবাদ মাধ্যমের সামনে, সেটা হচ্ছে বিএনপির মহাসচিব, সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন স্থানীয় সরকার মন্ত্রী, তিনি সাংবাদিকদের সামনে তাদের প্রশ্নের উত্তরে বলে বসলেন যে পুলিশ হত্যার বিচার তো হতেই হবে এবং পুলিশ হত্যার বিচারে বিএনপি ঠিক সে পথেই এগোবে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন। তারপর ব্যাপক একটা শোরগোল পড়ে গেল, বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী বীর তরুণেরা একেবারে কেঁপে উঠলেন যে তার মানে কি ইউনূস সরকার যে অধ্যাদেশ দিয়ে গেছে, দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে গেছেন, সেই অধ্যাদেশ কি তার মানে বিএনপি সরকার মানবে না? তার মানে বিএনপি সরকার এখনই পুলিশ হত্যার বিচার শুরু করবে, আর হত্যার বিচার হলে তাতে তো মৃত্যুদণ্ড হবে, মানে ফাঁসির দড়ি কি তাহলে সামনে ঝুলছে? এসব নিয়ে একেবারে কেঁপে উঠে তারা নানা রকম দেন দরবার, আলাপ আলোচনা, দর কষাকষি এবং মৃদু হুমকি ধামকিও দেওয়া শুরু করলো সংবাদ মাধ্যমের সামনে। এরপর আবারও যখন সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করলেন এ প্রসঙ্গে, তখন সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তিনি ইতিপূর্বে কোনো তো বক্তব্য দেন নাই এবং তিনি বললেন যে তিনি ঠিক জানেন না স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ হত্যার বিচারের বিষয়ে যা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি জানেনই না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তার বরাত দিয়ে এমন একটা কথা বললেন, কারণ তিনি বলছেন আমি তো ইতিপূর্বে এই বিষয়ে কোনো বক্তব্য দিই নাই, মহাসচিব কি বলেছেন তা আমি জানি না। তার মানে পরিষ্কার সরকারের ভেতর, মন্ত্রী পরিষদের ভেতর, বিএনপির শীর্ষ নেতৃত্বের ভেতর সরকার গঠনের আগে এবং পরে এই পুলিশ হত্যার বিচার নিয়ে গুরুত্বের সঙ্গে আলাপ হয়েছে এবং আলাপটা এতটাই গুরুত্বের সঙ্গে হয়েছে এবং সিদ্ধান্ত হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশেই নিশ্চয়ই বিএনপি সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা পুলিশ হত্যার তদন্ত নিশ্চিতভাবে করবে, দ্রুত এ তদন্ত কাজ শুরু করতে হবে এবং বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে। সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে খুবই কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সে পথেই পুলিশ হত্যার বিচার হবে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন জানেন যে তাদের ভেতরে যে কথাবার্তা প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এবং নির্দেশে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর এতদিনে বিষয়টা স্পষ্ট করে দেওয়ার কথা যে বিএনপি সরকার পুলিশ হত্যার বিচার করবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ওই তরুণ নেতারা যখন আবার প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন সেই বিপদ থেকে, সেই সব ঝামেলা, উটকো ঝামেলা থেকে বাঁচতে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সবে এনসিপির নেতাদের সঙ্গে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে ইফতার খেয়ে এসেছেন এবং বলেছেন যে এই তরুণ নেতারাই একদিন বাংলাদেশের দায়িত্ব নেবে। তো এসব ভালো ভালো কথা বলে আসবার পর তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করছেন, তিনি বলছেন, না, আমি তো এখনো এ বিষয়ে কথা বলিনি। কিন্তু তিনি এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ, ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে 26শে জানুয়ারি একটা অধ্যাদেশ জারি করেছে সরকার, এবং সেই অধ্যাদেশের বিষয়ে তিনি বলেন যে তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে তো আমরা সবাই একমত হয়েছি। যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সই করেছে তারা সবাই একমত হয়েছে ওই সুরক্ষা অধ্যাদেশ রক্ষা করার ব্যাপারে, তার জুলাই আন্দোলনের নেতাদেরকে দায়মুক্তি দেওয়ার বিষয়ে। এবং তখন ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটা ছিল জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এখন এ সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি, তার আলোকেই যা কিছু সিদ্ধান্ত নেব। পুলিশ হত্যার বিচার করতে তো তাহলে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ জুলাই জাতীয় সনদে তারা যে দফায় সই করেছেন আর সরকারের যে দায়মুক্তির অধ্যাদেশ, সেটা অনুযায়ী জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি খুন, অগ্নিসংযোগ, লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়িত হয়, কি করে তারা অপরাধী নাকি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, এই বিষয়টা বিচার করতে হলেও তো আসলে যথাযথ তদন্তের প্রয়োজন হবে। এই সার্টিফিকেট কি নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরা বসে বসে দেবেন আর বিএনপি সরকার চেয়ে চেয়ে দেখবে? ওই থানায় পুলিশ পুড়িয়ে মারার দায়ে অভিযুক্ত যে 7 জন, তারা আসলে জুলাই আন্দোলনকারী, তারা আমাদের লোক, এই দায় নিতে কি আসলে এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণেরা আসবেন, যাদের একটা অংশ এরই মধ্যে সংসদে ঢুকেছেন, কেউ কেউ মেয়র নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন দেখছেন, এরা সত্যি এই ঝামেলায় জড়াবেন? খুব গুরুত্বের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি প্রশাসনে কাজ করেছেন, এবং এই কথার মারপ্যাচে তিনি আসলে এই পুরো বিষয়টিতে বিএনপির অবস্থান আমার মতে একদম পরিষ্কার করেছেন। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নিশ্চিতভাবেই আইনি এবং সাংবিধানিক সুরক্ষা বিএনপি দিতে চায়। কিন্তু তার এই নয় যে বিএনপি হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী অপরাধীদেরকে আইনি সুরক্ষা এবং সাংবিধানিক সুরক্ষা দেবে। এখন কারা যে জুলাই আন্দোলনকারী আর কারা যে অপরাধী, খুনি, অগ্নিসংযোগকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী, এই বিষয়টি আলাদা করবার জন্যে বিএনপি সরকার খুব শিগগিরই পুলিশ হত্যার বিচার এবং তদন্ত শুরু করবে। পুলিশ হত্যার তদন্ত যে বিএনপি সরকার করার নির্দেশনা দিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক দেশ রূপান্তর 25শে ফেব্রুয়ারি তাদের প্রধান খবর করে। পুলিশ সদর দফতরের সূত্রেই সে খবর পেয়ে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব বিস্ময় প্রকাশ করেছে যে 1.5 বছরের বেশি হয়ে গেছে, এমনকি কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, কিভাবে নিহত হয়েছেন, কোথায় কোথায়, কোন থানায় কি ধরনের ক্ষতি হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এর পুরো যে কোনো বিস্তারিত তদন্ত বিবরণ এখন পর্যন্ত পুলিশের কাছে নাই। সেটাতে বিস্ময় প্রকাশ করা হয়েছে নতুন সরকারের পক্ষ থেকে, এবং পুলিশ সদর দফতরে পুলিশের কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত পুলিশ হত্যার মামলাগুলো, যেসব মামলা হয়েছে সেগুলোর তদন্ত শুরু করে, নতুন মামলার প্রয়োজন হলে সেগুলো তদন্ত করে সেসব মামলা দায়েরের কাজ শুরু করে। আর পুলিশ সদর দফতর থেকে দেশ রূপান্তর পত্রিকাকে সেখানে কিন্তু বলা হয়েছে সুস্পষ্টভাবে যে পুলিশ সদস্যদের ভেতরে যেহেতু সেই প্রত্যাশা, দাবি এবং
আশা ছিল যে নির্বাচিত সরকার এলে শেষ পর্যন্ত তাদের সহকর্মীরা যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সারা বাংলাদেশ জুড়ে তার বিচার তারা পাবেন, অন্তত তারা জানতে পারবেন কতজন পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন। সে কারণে আগে থেকেই তারা পুলিশ হত্যা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ফুটেজ, ছবি এবং দলিল সংগ্রহ শুরু করেছিলেন এবং থানাগুলো যে লুটপাট হয়েছে সেসব থানা লুটপাটেরও বিভিন্ন প্রমাণাদি এবং তথ্যাদি তারা সংগ্রহ করে রেখেছেন, যাতে পরবর্তীতে তদন্তে এবং মামলায় সেটা কাজে লাগানো যায়। এই যে পুলিশ সদস্যদের কাছে এসব তথ্য, দলিল, ভিডিও, ছবি এসব আছে, পুলিশ সদস্যরা যদি এ সরকারের কাছেও এর প্রতিকার না পায়, তাহলে কি সত্যি বিএনপি সরকার এই পুলিশ বাহিনীকে সক্রিয় করতে পারবে? পুলিশ বাহিনীকে 18 মাসে সক্রিয় করতে পারে নাই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, কারণ পুলিশের সদস্যরা আস্থা পান নাই যে তাদের যে জীবন, তাদের জানমালের নিরাপত্তা দেবে সরকার, কিংবা তাদের জানমাল ক্ষতিগ্রস্ত হলে পুলিশ বাহিনীর পাশে দাঁড়াবে সরকার। এই বিশ্বাস না থাকায় 18 মাসে পুলিশ বাহিনী সক্রিয় হয় নাই। এখন তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছেন বটে, কিন্তু তারা এখনো বলতে পারছেন না কবে সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফেরত পাঠাতে পারবেন। দেখেন, আমরা অনেক সময় ভাবি মিছিল, মিটিং, বিক্ষোভ সমাবেশ কিংবা মব ঠেকাতে পুলিশ বাহিনীকে সক্রিয় হতে হয়। মনে রাখতে হবে, এরকম মব, যে মব আমরা 18 মাস দেখেছি, সে মব তো আমরা শেখ হাসিনা সরকারের 15 বছরে দেখি নাই। সে মব আমরা এমনকি খালেদা জিয়া সরকারের আমলে দেখি নাই। এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু এমন মব, এমন উচ্ছৃঙ্খল জনতা আর উচ্ছৃঙ্খল তরুণ বিক্ষোভ সমাবেশ এবং পুলিশকে ধাওয়া করা, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তাদের গাড়িতে উঠিয়ে ফেলা, এসব রোধ করা গিয়েছিল। এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এতটা সামলে রাখা গিয়েছিল যে এই যে মোহাম্মদপুর 2024-এর আগস্টের পর থেকে ছিনতাইয়ের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেই ছিনতাইয়ের অভয়ারণ্য কিন্তু রাজধানী ঢাকা আর ছিল না। এই যে যখন তখন যে কোনো জায়গা থেকে দিনে দুপুরে মোবাইল ছিনতাই হয়ে যাচ্ছে, রাহাজানির ভয় রয়েছে, এসব ভয় কিন্তু পুলিশ বাহিনী দিয়েই বাংলাদেশে কাটিয়ে ওঠা গিয়েছিল। কিংবা ধরুন তো, চট্টগ্রামে 24-এর আগস্টের পর থেকে মাঝে মাঝেই AK-47 সহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে যে গোলাগুলি চলছে, সেসব গুলিতে গুলিবিদ্ধ হয়ে লোকে নিহত হচ্ছেন। এই যে সম্প্রতি এক ব্যবসায়ী কোটি টাকা চাঁদা দিচ্ছেন না বলে তার বাড়ির সামনে পুলিশ প্রহরা থাকার পরেও দুর্বৃত্তরা ভারী অস্ত্রশস্ত্র দিয়ে তার বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকলো, এমন যে ঘটনা, মানে এমন যে একটা সিনেমার মতো অপরাধের ক্ষেত্র হয়ে উঠেছে সারা বাংলাদেশ, তার কারণ কিন্তু এই যে পুলিশ বাহিনীর গায়ে হাত তোলা হয়েছে, পুলিশ বাহিনীকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, পুলিশ বাহিনীকে পিটিয়ে মেরে ঝুলিয়ে থানা লুটপাট করে আগুন দিয়ে পুলিশের গায়েও আগুন দিয়ে দেওয়া গেছে। কাজেই পুলিশ বাহিনী যতক্ষণ তার জানমালের হেফাজত সরকার করবে এ বিষয়ে নিশ্চিত না হবে, ততদিন কোনোভাবেই সরকারের পাশে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্রিয় হয়ে উঠবে না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে নিয়ে না আসতে পারলে যে কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের জন্য মেয়াদ পূর্ণ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সে কথাও তারেক রহমান জানেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। আর ভাবেন তো, ইনকিলাব মঞ্চ রেডি, জাতীয় নাগরিক পার্টি রেডি, আরো রেডি অনেক অনেক মঞ্চ, অ্যালায়েন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশ জুড়ে মব করতে, থানা পোড়াতে, আর রাষ্ট্রীয় সম্পদে আগুন দিতে। তাহলে বিএনপি কি চাইবে পান থেকে চুন খসলেই এমন আন্দোলনে সারা বাংলাদেশ কেঁপে উঠুক আর সে সময় পুলিশ বাহিনী নিষ্ক্রিয় থাকুক, যাতে চাইলেই টলমল করতে থাকা সরকারকে সিংহাসন থেকে নামিয়ে ফেলা যায়? এমন পরিস্থিতিতে বিএনপি সরকার পরিচালনা করবে কি করে? কাজেই বিএনপিকে, তারেক রহমানকে পুলিশ হত্যার বিচার করতেই হবে। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এসব বৈঠকে নির্ধারিত হতে পারে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি ঘিরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এসব বৈঠকের একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার ঢাকায় আসছেন।
এর মধ্যে পল কাপুর ল্যান্ড করেছেন ভারতের দিল্লিতে। সেখান থেকে 2 দিনের সফরে সুনির্দিষ্ট 5টি এজেন্ডা নিয়ে কথা বলতে তিনি আসবেন ঢাকায়। বাণিজ্য চুক্তি ও অস্ত্র চুক্তির বাইরে এই 5টি এজেন্ডার মধ্যে 3টি বিষয় সরাসরি দক্ষিণ এশিয়া এবং ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের পায়ে যে আমেরিকান শেকল পরিয়ে দিয়ে গেছেন, সেই শেকলে এবার তালা লাগাতে আসবেন পল কাপুর। সাথে আছে আকসা ও জিসুমিয়া নামে 2টি অস্ত্র চুক্তি, যেগুলো শেখ হাসিনা আমলে বহু চেষ্টা করেও বাংলাদেশকে সই করাতে পারেনি আমেরিকা। এবার তার সুরাহা করার বার্তা দিতে চায় মিস্টার কাপুর। ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তার জন্য জঙ্গিদের দমন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা করবেন পল কাপুর। সরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে কমপক্ষে 10টি বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের সাথেও ভার্চুয়ালি তার বৈঠক হওয়ার কথা রয়েছে। পল কাপুর চলে যাওয়ার পর 5 থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এই বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে হতে পারে। পল কাপুরের বৈঠকের সূত্র ধরে ভারত ও বাংলাদেশ সম্পর্ক সহ একাধিক বিষয় করণীয় ঠিক করতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। সূত্রগুলো বলছে, এই 2টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরই বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দেখা যেতে পারে বেশ কিছু নাটকীয় পরিবর্তন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তারেক রহমানের ক্যাবিনেটের সবচেয়ে বড় বিষয় হলো খলিলুর রহমান। বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, নির্বাচনের পর টেকনোক্রেট কোটায় সরাসরি বিএনপির ক্যাবিনেটে যোগ দেওয়াতে অনেকেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে সমালোচনা করেছিলেন। সমালোচনা যাই থাকুক, দায়িত্ব নেওয়ার পর জনাব খলিলুর রহমানকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলোর সাথে পর্দার আড়ালে হওয়া অনেক সমঝোতা নিয়ে সরকার হয়ে কাজ করতে হচ্ছে নতুন এই পররাষ্ট্রমন্ত্রীকে। নির্বাচনের আগে ঠিক করা ছিল বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত 17 ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম মার্চের প্রথম সপ্তাহে তিনি আসছেন বাংলাদেশে। বিএনপি সরকার গঠনের পরপরই গত 23 ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করে বিষয়টি জানিয়েছিলেন। 2রা মার্চ সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। তিনি 3রা মার্চ মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর জায়গায় নিয়োগ পাওয়ার পর এটা তার প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী পল কাপুর মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছবেন। পরদিন অর্থাৎ 4ঠা মার্চ তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দিনের দ্বিতীয় ভাগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এদিন রাতে মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। সফরের শেষ দিনে অর্থাৎ 5 ফেব্রুয়ারি তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সূত্রগুলো বলছে, পল কাপুর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। বৈঠকটিতে অনলাইনে অংশ নিতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর আগে কমনওয়েলথ মহাসচিবও বাংলাদেশে এসে একইভাবে জয়ের সাথে বৈঠক করেছিলেন। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন পল কাপুর। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 6 মার্চ ভোরে পল কাপুরের ঢাকা ছাড়ার কথা। দর্শক, কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে 1 মাস না যেতেই পল কাপুরের ঢাকা সফর তাৎপর্যপূর্ণ। 2024 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে গণতন্ত্র নির্বাচন নিয়ে মৌলিক মতপার্থক্য থাকার মধ্যে ওয়াশিংটন থেকে ঢাকায় পাঠানো হয়েছিল তখনকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে। তিনি 2023 সালের নভেম্বরে বড় রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন, যা ছিল 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগের ঘটনা। আর এবার নির্বাচনের পর যে পল কাপুর ঢাকা সফরে আসবেন সেটা গত মাসের শুরুতে বাংলাদেশের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে পল কাপুরের ঢাকায় আসা হবে দেশটি থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের প্রথম সফর। ফলে আগামী দিনগুলোতে সম্পর্কের পথনকশা কেমন হবে এবং কার কোথায় অগ্রাধিকার তা এই সফরে অনেকটা স্পষ্ট হবে। প্রশ্ন হলো, কোন কোন ইস্যু বাংলাদেশের সামনে তুলে ধরবেন মিস্টার কাপুর? কূটনৈতিক একাধিক সূত্র বলছে মোট 5টি ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। প্রথম ইস্যুটি হলো বাণিজ্য চুক্তি। পল কাপুরের ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাণিজ্য চুক্তি বিষয়টি যে গুরুত্ব পাবে তা গত সপ্তাহে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পল কাপুরের সফর সঙ্গী হিসেবে ঢাকা সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিকে অন্তর্বর্তী সরকার প্রথমে গোপনীয় ও প্রকাশযোগ্য নয় বললেও স্বাক্ষরের পরের দিন যুক্তরাষ্ট্র সরকার তাদের নিজস্ব ওয়েবসাইটে চুক্তির চূড়ান্ত কপি প্রকাশ করে দেয়। চুক্তিটি দেখে এরই মধ্যে স্তম্ভিত ও হতভম্ব হয়ে গেছেন অধ্যাপক ইউনূসের বলয়ে পরিচিত বাঘা বাঘা অর্থনীতিবিদরা। তাদের মতে এই চুক্তি নতুন সরকার আর বাংলাদেশের জন্য পায়ের শেকল পরানো। চুক্তি অনুযায়ী বাংলাদেশ আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে, 15 বছরের জ্বালানি কিনবে $1500 কোটি, তৈরি পোশাক খাতের কাঁচামাল হিসেবে তুলা কিনবে, বছরে প্রায় $350 কোটি কৃষি পণ্য আমদানি করবে। টাকার অঙ্কে বেশ বড় সড় সরানো এসব সংখ্যা নিয়ে বেশ হইচই হলেও এই চুক্তির সমস্যা মূলত অন্য জায়গায়। আমেরিকার পণ্যের জন্য আমদানি শুল্ক শূন্য করা, যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলক পণ্য আমদানি করা, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুলে দেওয়া, তথ্য প্রযুক্তি খাতে অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে না পারা, দেশীয় প্রতিষ্ঠানকে ভর্তুকি দেওয়া বন্ধ করা সহ চুক্তির প্রায় প্রতিটি ধারায় যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। চুক্তি করার পরপরই মার্কিন আদালত ট্রাম্পের এই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলে দৃশ্যপট কিছুটা পাল্টে যায়। তা সত্ত্বেও চুক্তি থেকে বের হওয়া বাংলাদেশের জন্য সহজ হবে না। ক্ষমতাধর ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে চুক্তি স্থগিত করার পর ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন চুক্তি নিয়ে টালবাহানা চলবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প 18 ফেব্রুয়ারি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যে চিঠি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে চুক্তি অনুযায়ী বাণিজ্য করার কথা। তবে বাংলাদেশের নতুন সরকার চুক্তিটি সংসদে আলোচনার জন্য তুলতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে পল কাপুরের সাথে বৈঠকে জানতে চাওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো দুটি অস্ত্র চুক্তি। জিসমিয়া ও আকসা নামের এই দুটি চুক্তি 2013 সাল থেকে আমেরিকা চেষ্টা করে যাচ্ছে করার জন্য। সবশেষ 2023 সালের শেষের দিকে আওয়ামী লীগ সরকার বলে দিয়েছিল তারা নির্বাচনের আগে চুক্তিগুলো করতে চায় না। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে এই দুটি চুক্তি নিয়ে বেশ এগিয়েছিল মার্কিন প্রশাসন। এর মধ্যে জিসমিয়া নিয়ে আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছিল। এই সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এ নিয়ে সেখানকার বাংলাদেশ দূতাবাসেও আলোচনা করেছে। এবার জেসমিয়া সই করে ফেলতে চায় আমেরিকা। এর বাইরে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে আলোচনা হতে পারে পল কাপুরের সফরে। যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত প্রায় 500 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসার প্রক্রিয়ায় রয়েছে আরও প্রায় 5000 বাংলাদেশি। পল কাপুরের সফরের এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভূ রাজনীতি। বলা ভালো, চীনের প্রভাব মুক্ত দক্ষিণ এশীয় ও বাংলাদেশে আসার আগেই পল কাপুর এখন আছেন ভারতে। ইউএস এম্বাসির সোশ্যাল মিডিয়া পেজে সেখানকার ছবিও পোস্ট করা হয়েছে। দিল্লির সূত্রগুলো বলছে ভারত হয়ে বাংলাদেশে পল কাপুরের সফরে ভারত ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও আগ্রহের বিষয়টি আলোচনায় আসবে। বিশেষ করে চীনের প্রভাব থেকে বাংলাদেশ বের হয়ে আসার বিষয়টি আবার সামনে আনবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার নীতি নির্ধারক ও এবার সংসদে আছেন এমন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়টি পল কাপুর তুলবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এই কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশ ভারত ইতিবাচক সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা থাকতে পারে। নির্বাচনের আগে ওই 3টি রাজনৈতিক দলকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একই বার্তা দেয়া হয়েছিল। ওই কর্মকর্তা বলেছেন, খেয়াল করে দেখবেন বাংলাদেশে হাদি হত্যার পর যেভাবে ভারত বিরোধী প্রচারণা শুরু হয়েছিল, নির্বাচনের আগে ইস্যুটি আর ছিল না।
ভারত ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে জঙ্গি দমনের বিষয়টি আলোচনায় উঠে আসবে। ইরানের হামলাকে কেন্দ্র করে এরই মধ্যে মার্কিন দূতাবাস সহ ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। 2রা মার্চ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দূতাবাসগুলো অনলাইনে হামলার আশঙ্কাও করছে। 1 মার্চ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। সে বৈঠকে তিনি জানান, ভারতের ভিসা আবেদন ওয়েবসাইট বাংলাদেশ থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তড়িৎ ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে নির্দেশনা দেন। পল কাপুরের সফরের সবশেষ এজেন্ডাটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে ফেব্রুয়ারির শুরুর দিকে বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি জামাতের সাথে আলোচনা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে কিছু বিষয় নিয়ে অলিখিত সমঝোতা হয়েছে। তার একটি হলো আওয়ামী লীগ সহ কয়েকটি দলের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি রাজনৈতিক দল এবং সরকারের শীর্ষ পর্যায়ের সাথে পল কাপুরের আলোচনায় উঠে আসবে। সরকার কোন প্রক্রিয়া এবং কিভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে সেটি নিয়ে আলোচনা হবে। তাছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে গণহারে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোন প্রক্রিয়ায় ছাড়া হবে সেটি নিয়েও আলোচনা হতে পারে। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, পল কাপুর আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। সে বৈঠকে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যোগ দিতে পারেন। একটি সূত্র বলছে, আওয়ামী লীগ ইস্যুতে সরকার কিছু কৌশলী হতে চায়। বিরোধী দল, বিশেষ করে জামাত ও এনসিপির চাপের কথাটি তারা তুলে ধরবে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেক্ষেত্রে মার্কিন ও ভারতীয় পক্ষগুলোর থেকে নির্বাচনের আগের অলিখিত সমঝোতার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও জঙ্গি ইস্যুতে মার্কিন প্রশাসন মনে করে বাংলাদেশের সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ ফেরা দরকার। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা মনে করেন, শেষ পর্যন্ত বিরোধী গোষ্ঠীগুলো দৃশ্যত আওয়ামী লীগ ইস্যুতে সংসদীয় ও সংসদের বাইরে গলা ফাটালেও সরকারকে বিদেশি শক্তিগুলোর সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। সূত্রগুলো বলছে, পল কাপুরের সাথে বৈঠকের পর একটি ফলো আপ বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। গত 17 ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে এটি হতে যাচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রথম যোগাযোগ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আগামী 5 থেকে 7 মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আগামী 8 মার্চ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে জয়শঙ্করও উপস্থিত থাকতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণসূচির উপর ভিত্তি করে এই দ্বিপাক্ষিক বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এটি একটি পার্শ্ব বৈঠক হবে, যা পরবর্তীতে সম্ভবত এপ্রিল মাসে দুই দেশের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের আনুষ্ঠানিক বৈঠকের পথ প্রশস্ত করবে। দর্শক, পল কাপুর ও জয়শঙ্করের সাথে বৈঠকের আগে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ সরকার উচ্চ পর্যায়ের ব্যক্তিদের একাধিক বৈঠক হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পল কাপুরের সফর এবং এস জয়শঙ্করের সাথে বৈঠকের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক কিছু পাল্টে যেতে পারে।